বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে বেশি গতির বোলার, ক্যারিয়ারের শুরুতেই দলকে জিতিয়েছেন ম্যাচ, এরই মধ্যে নজর কেড়েছেন বিশ্ব ক্রিকেটের কিংবদন্তিদের। আমরা বলছি নাহিদ রানার কথা। এখন টেলিভিশনের বিশেষ আয়োজনে আজ আমাদের সঙ্গে আছেন চাপাই এক্সপ্রেস নাহিদ রানা। রানা, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের প্রোগ্রামে। গত বছর আমরা দেখেছি যে এই রোজার সময়টাতেই, গত বছর মার্চ মাসেই আপনার ইন্টারন্যাশনাল ক্রিকেটে যাত্রা শুরু। এরপর থেকে তো নিশ্চয়ই একটা বড় সড়ো পরিবর্তন এসেছে জীবনে, নাকি? অবশ্যই লাইফে অনেক কিছু পরিবর্তন আসছে। যেমন আগে সাধারণভাবে চলাফেরা করলেও এখন ধরেন অনেক কিছু মেনটেন করে চলাফেরা করতে হয়। যেমন ধরেন আগে ধরেন বাসায় সবসময় থাকতাম, ফ্রেন্ডদের সাথে আড্ডা দিতাম, বাট এখন সবসময় বাসাও যেতে পারি না। এখন খেলাধুলা নিয়ে ব্যস্ত থাকতে হয়, কিংবা নিজেই ক্রিকেটটা, এই জিনিসটা এখন সবচেয়ে বেশি প্রায়োরিটি দিতেছি, তো এই জিনিসটা নিয়ে সবসময় ব্যস্ত থাকি আর কি। রাইট। গত বছর রোজায় যখন অভিষেক হয় তারপরই তো ঈদ ছিল, কদিন পরই ঈদ ছিল। ওই ঈদটা কি একটু ডিফারেন্ট ছিল অন্য সব সময় ঈদের তুলনায়? হ্যাঁ, অবশ্যই। যেহেতু আমার স্বপ্ন ছিল ন্যাশনাল টিমে খেলা, তো এর আগের বছর আমার ডেবিউ হয়েছিল শ্রীলঙ্কার সাথে, তো তারপরে ঈদ ছিল, তো স্বপ্ন পূরণ হওয়ার পরে অবশ্যই ঈদটা আরও আনন্দ কাটছিল এবং অনেক ভালো লাগছিল। ফ্রেন্ডদের সাথে ঈদটা অনেক এনজয় করছিলাম। রাইট। নর্মালি ঈদের দিনগুলোতে মানে কি করা হয়, আগে কি করা হতো, এখন কি করা হয়? আগে আগে ফ্রেন্ডদের সাথে সবসময় বাইরে বের হতে পারতাম। এখন একটু বাইরে বের হলে সাবধানে বের হতে, এই তো, তাছাড়া সব কিছু নর্মাল। আচ্ছা, যখন আপনার অভিষেক হয় তখন আমাদের যে ন্যাশনাল টিমটা ছিল, ন্যাশনাল টিমে সাকিব আল হাসান ছিল, অনেক স্টাররা ছিল। আপনার ওই অভিষেকের মোমেন্টটা কি মনে আছে? ওই সময়টাতে আপনার যে কলিগসরা ছিল, টিমমেটসরা ছিল, ওরা আপনাকে কারা কীভাবে রিসিভ করেছিল? সবাই আমাকে বলছিল এবং সবাই সাপোর্ট করছিল। সবাই ভালো জিনিসই তারা আমার মধ্যে দেখছিল এবং আমার জাস্ট একটা জিনিসই তারা বলতেছিল আমাকে যে তুমি এতদিন যে জিনিসটা করে আসছো সেই জিনিসটা এখানে এসে করো। তো তারা প্রথম ম্যাচ আমি একটু নার্ভাস ছিলাম, তো তারা আমাকে অনেক সহযোগিতা করছিল মাঠের মধ্যে। তো এই জিনিসটা মাঠের মধ্যে অনেক আমি এনজয় করছিলাম প্রথম ম্যাচ হিসাবে। আচ্ছা, ড্রেসিং রুমে আপনাকে সবচেয়ে বেশি সাহস দিয়েছিল কে? সাহস বলতে সবাই সাহস দিয়েছিল। টিমমেট ধরেন 11 জনই আমাকে এসব বলতেছিল যে তোমার দ্বারা এটা হবে, তুমি পারবা। তো সবাই মিলে আমাকে অনেক করছিল, এনকারেজ করছিল। রাইট। আপনি বাংলাদেশের যে পঞ্চপাণ্ডব আছে এদের মধ্যে 4 জনকে আপনি পেয়েছিলেন, সাকিব, তামিম, মুশফিক, রিয়াদের সঙ্গে আপনি ড্রেসিং রুম শেয়ার করেছেন। তাদের সঙ্গে কি আলাদা করে কথা হয়েছে কিনা? বা তারা যেহেতু অনেক সিনিয়র এক্সপিরিয়েন্স, আপনাদের মতো যারা আসেন তাদেরকে নিশ্চয়ই তারা আলাদাভাবে ইন্সপায়ার করে। এটা সত্য কথা যে ধরেন আমি তাদের খেলা ধরেন টিভিতে ছোট থেকে দেখে বড় হয়েছি। ধরেন কোনো ছোটোতে এমনি ভাবতাম যে তাদের সাথে যদি খেলতে পারি, যে ন্যাশনাল টিমে কোন দিন খেলবো কিনা। তবে যখন এমনি পাড়ার ক্রিকেট খেলতাম তখন এটা সত্যি কথা বলতে ভাবি না যে ন্যাশনাল টিমে খেলবো। বাট যখন ক্রিকেট বলে প্র্যাকটিস, প্রফেশনাল ক্রিকেট খেলা স্টার্ট করি, তখন স্বপ্ন দেখি যে না, ন্যাশনাল টিমে খেলবো। তখন ধরেন ভিতরে একটা আশা জাগে যে বাংলাদেশ ন্যাশনাল টিমে সাকিব ভাই, তামিম ভাই, মুশফিক ভাই, রিয়াদ ভাই এদের সাথে খেলতে পারলে লাইফে একটা বড় অ্যাচিভমেন্ট হবো, কিংবা যেটা স্বপ্ন দেখছি যে তাদের সাথে খেলবো এবং ম্যাচ জিতাবো। তো এই জিনিসটা করতে পারছি, তো নিজের কাছে অনেক ভালো লাগতেছে। মাশরাফি বিন মুর্তজাকে বলা হয় বাংলাদেশের পেসের স্টার, সুপারস্টার। আপনি যেহেতু পেসার, আপনার অভিষেকের পরে ওনার সঙ্গে কি আলাদা করে কোনো কথা হয়েছিল না, বা উনি আপনাকে কখনো নক করেছিল কিনা? না, মাশরাফি ভাইয়ের সাথে এরকম কখনো আমার কথা হয় নাই। বাট ছোট থেকে ওনার খেলা দেখছি, এবং যখন একদম ছোট তখন ওনার খেলা টিভিতে দেখতাম। উনি বাংলাদেশ ন্যাশনাল টিমের যখন ক্যাপ্টেন, তখন আমি এলাকায় ধরেন রাবার বলে খেলাধুলা করতাম, ছোট ছিলাম। তো তাদের খেলা ছোট থেকে দেখে বড় হয়েছি। বাট এখন তার সাথে মানে বাংলাদেশের পঞ্চম পাণ্ডব যেটা আমরা বলি, তাদের 5 জনের সাথে খেলার ইচ্ছা ছিল, বাট মাশরাফি ভাইয়ের সাথে খেলা হয় নাই, খেলার ইচ্ছা ছিল। তো যেটা যা হয়েছে আলহামদুলিল্লাহ, সামনে যেটা হবে ইনশাআল্লাহ। রাইট। আমরা দেখেছি আপনার একেবারে যে ডেবিউ ম্যাচটা, আপনি প্রথম ইনিংসে 3 উইকেট নিয়েছিলেন, এরপরে পাকিস্তানে 4 উইকেট, উইন্ডিজে 5 উইকেট, ম্যাচ জেতানো বোলিং ফিগার। তো ওই ইনিংসগুলো আপনাকে কতটা মোটিভেটেড করে আসলে? আসলে মোটিভেট জিনিসটা অতটা আমি বিশ্বাস করি না। আমি একটা জিনিস বিশ্বাস করি যে প্রসেস, এবং আমি নিজেকে মেনটেন করলে কিংবা প্রসেসের মধ্যে থাকলে আমার সামনে সাকসেস আসবে। মোটিভেট ধরেন কিছুক্ষণের জন্য থাকে, তারপরে চলে যায়। তা মোটিভেট জিনিসটা অতটুকু নিই না। আমি জাস্ট চেষ্টা করি যে প্রসেসের মধ্যে থেকে কেমনে আমার কাজগুলো করে সামনে এগিয়ে যাওয়া যায়। আমরা ড্রেসিং রুমের কথা বলছিলাম, মজা করে কে সবচেয়ে বেশি? সবাই মজা করে, তার মধ্যে তাসকিন ভাই আছে, হাসান মাহমুদ ভাই আছে,
এরা বেশি মজা করে। আপনি তো চাপাই থেকে এসেছেন, যেটি আমের শহর আমরা বলি সবসময়। টিমমেটরা কি বলে যে আম নিয়ে আসতে বলে বা এরকম কিছু হয়? হ্যাঁ বলে, অনেকজনই বলে যে আম খাবি কখন, আম খাওয়া কখন, সবাই বলে। আমরা একটু আপনার ব্যাকগ্রাউন্ডটা জানতে চাই। আমরা জানি যে আপনি যেই বয়স থেকে খেলা শুরু করেছেন, তার আগে আপনাকে পড়াশোনা করার জন্য মনে হয় ফ্যামিলি থেকে চাপ দেওয়া হয়েছিল, বা পড়াশোনার একটা আমাদের যেটা সাধারণত আমাদের যেটা হয় যে বাচ্চা কাচ্চাকে পড়াশোনা করানো, এটা ডাক্তার ইঞ্জিনিয়ার বানানোর স্বপ্ন থাকে, এই ধরনের কোনো ব্যাপার ছিল কিনা ফ্যামিলিতে? না, আসলে সত্য কথা বলতে একটি মধ্যবিত্ত ফ্যামিলির ছেলে হিসাবে একটা মধ্যবিত্ত ফ্যামিলির বাবা মা চিন্তা থাকে যে আমার ছেলেরা এসএসসি পাস করবো কিংবা ইন্টার পাস করার পরে একটা যে কোনো চাকরি করবে, ফ্যামিলির হাল ধরবে। তো আমার ফ্যামিলিরও নর্মাল জাস্ট এরকম একটা চিন্তা ছিল যে আমি এসএসসি পাস করার পরে যে কোনো একটা চাকরি করব। তো আমি পড়াশোনা ঠিকমতো করতাম না, খেলাধুলা করতাম। তো জাস্ট তারা একটা জিনিসই বলছিল যে তুমি যদি ভালো করে পড়াশোনা করো কিংবা এসএসসিটা পাস করো, তখন তুমি যেটা চাও তোমাকে আমরা এতে সুযোগ দেবো। তারপর আমি এসএসসি পাস করার পরে ক্লেমন একাডেমিতে ভর্তি করে ওখান থেকে যাত্রা শুরু। নাহিদ, আমরা শুনছিলাম আপনি যেভাবে শুরু করেছিলেন, এলাকায় আপনি কি বলে খেলতেন, কিভাবে খেলতেন? এলাকায় খেলতাম ছোটোতে, ধরেন রাবার বল পাওয়া যেত 20 টাকা করে একটা বলের দাম। ওই বলে ক্রিকেট খেলা স্টার্ট করি। তো ওখান থেকে ক্রিকেট খেলার স্টার্ট আর কি। এরপরে রাজশাহী ক্রিকেট বলে প্রফেশনাল বলতে ক্রিকেট বলে আসার পরে হচ্ছে রাজশাহী ক্লেমন ক্রিকেট একাডেমি, ওখানে আসার পরে স্যারের সাথে আমার পরিচয় হয়। তারপর থেকে স্যারের সাথে। আলমগীর ভাই, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের প্রোগ্রামে। নাহিদ রানা বলছিল আপনার হাত ধরে হচ্ছে তার হাতে খড়ি। আমরা একটু জানতে চাই যে শুরুতে আপনি তাকে কিভাবে পেয়েছিলেন? যখন একেবারে প্রথম আপনি তাকে দেখেন একাডেমিতে, তখন আপনি তাকে কেমন পেয়েছিলেন? আমি ঠিক পেয়েছিলাম তখন জুন জুলাই এরকম একটা মান্থ ছিল, যে সময় এটা হলো আমাদের দেশে বৃষ্টি হয়। ওই সময় যখন আমরা ক্রিকেট কালচারটা করে থাকি, হয়তো বা ইনডোরে প্র্যাকটিস বা বাইরে হয়তো বা টেপ টেনিস বলেই আমরা ছোটোখাটো মানে ম্যাচ করে খেলে থাকি। ঠিক এরকম আমরা যারা কোচ ছিলাম, আমরা একটা টিম ছিলাম, আমার স্টুডেন্ট যারা ছিল ওরা 3-4 টিম নিয়ে ম্যাচ খেলতো। তো এভাবে ঠিক খেলতে আমরা যারা কোচ ছিলাম, একটা পর্যায়ে ভালো খেলতে একটা মানে সেমিফাইনাল ফাইনাল হবে এবং কোয়ার্টার ফাইনাল মতো করে একটা পজিশন বন্ধ গেছি। তো ওরা যে গ্রুপে ছিল ওই টিমটা অলরেডি কিন্তু লস করে ফেলে, কারণ আমরা যারা কোচ ছিলাম অলরেডি টায়ার্ড। তখন আমি বলছি একটা পেস বলার বা 2টা পেস বলার হলে আমাদের জন্য সুবিধা হয় খেলতে। আচ্ছা, কারণ ওই গ্রুপে যে কোচ ছিল ও বলছে যে আমাদের হাতে একটা পেস বলার আছে, আপনার এই এলাকা, আপনি তাকে নিতে পারেন। তখন ঠিক নাহিদ রানাকে আমাদের দলে দেওয়া হয়। দলে দেওয়ার পর আমার টসে জিতে আমরা ফিল্ডিংই করি। তো ফিল্ডিং করার সময় যখন 1-2টা বল করছে, আমাদের অ্যাকচুয়ালি যে মেন উইকেট কিপার ওই একাডেমির, ওই 2টা বলই মিস করে সেই সময়, ধরতে পারে না। মানে ওর বল ধরতে পারে না? ধরতে পারে না। তা আমি ভাবছি যে হয়তো বা বলটা অনেক জোরে যে ধরতে পারে না হয়তো। তা আমি জিজ্ঞাসা করছি যে বলটা ধরতে সমস্যা কোথায়, 2টা বাউন্ডারি হয়ে গেলো বাইরান। বল স্যার আমি বল দেখি নাই। আমি কী বলিস? আমি ঠিক আছে তাহলে আমি ধরি, আমাকে গ্লাভস দেয়। তো ওই সময় আমিও গ্লাভসটা নিই। আমারও সেম প্রবলেম হয়েছে যে ফার্স্ট বলটা আমিও মিস করছি, বল দেখি না, পাস দিয়ে গেছে। সেকেন্ড বলটা ধরছি ঠিকই, কিন্তু মানে ঠিক কমফোর্টেবল না, আনকমফোর্টেবল ধরছি আমি। তারপর যখন ম্যাচটা শেষ হওয়ার পরে আমি তখন তাকে জিজ্ঞাসা করছি যে এখানে কতদিন হলো, বা ক্রিকেট বলে প্রথম, বা কেউ তো বলে না ক্রিকেট বলে প্রথম এখানে এসে প্রথম ভর্তি হয়েছে, এর আগে এলাকায় টেপ টেনিস বল খেলতো বা ক্রিকেট বল টেনিসে বল খেলতো। এভাবে জিজ্ঞাসালাম বাসা কোথায়, যেহেতু চাপানোর বাসা, যেহেতু ফিলিংসটা বেশি, চাপানোর বাসা আমার। তারপরে এজ জিজ্ঞাসালাম এজ কত। তো এজ জিজ্ঞাসা করার পর জানতে পারলাম যে জিনিসটা এরকম যে ও আরও অনূর্ধ্ব 18 2বার খেলতে পারবে। আচ্ছা, তখন তারপর দিন তাকে কাগজ নিয়ে আসতে বলি, যে কাগজে দেখলে বুঝতে পারবে অ্যাকচুয়ালি কী। তারপর আমার গ্রুপে তাকে অ্যাড করতে বললাম যে ওখানে অ্যাড হোক, তারপর তাকে নিয়ে কালচার শুরু করি। তো ওর যেটা ছিল টেপ টেনিসে বোলিং করার সময়, টেনিসে বোলিং করার সময় ওর নিজস্ব একটা অ্যাকশন ছিল, কিন্তু যে বল নিয়ে যাওয়ার বিষয়টা ছিল, যে বলটা 2 হাতে ধরে সে বোলিং করতো, জোরে বল করতো, কিন্তু জিনিসগুলো আমার কাছে কেন যেন মনে হচ্ছে যে ওই জিনিসগুলো ঠিক করলে ওর বোলিং হয়তো গতি ঠিক থাকবে, কিন্তু এই জিনিসটা ঠিক করলে যদি ও ভালো লেভেলে কখন আল্লাহ খেলায় ওকে, তাহলে হয়তো আগে ন্যাশনাল প্রোগ্রামে এগুলো ঠিক করবে, তখন হয়তো পারফর্ম করে ফেলবে। কিন্তু এই প্রোগ্রামটা না ঠিক না করলে তাহলে কিন্তু ওর জন্য আবার ডিফিকাল্ট জানাবে। নাহিদ, আপনার কাছ থেকে আমার একটু জানার আছে যে আপনি কি যখন টেপ টেনিস বল করতেন, তখন কি আপনার এই গতির ব্যাপারটা আপনি টের পেয়েছিলেন? মানে এলাকায় যখন খেলতেন তখন? হ্যাঁ, বাট আমি সেভাবে ফিল অতটা পাইতাম না। বাট এলাকায় ব্যাটসম্যান বলেন কিংবা বড় ভাই ফ্রেন্ড সবাই বলতো যে অনেক জোরে বল করি। তো সবার কাছ থেকে শুনে তো নিজের কাছে আস্তে আস্তে ফিল হয় যে না, আসলে আমি জোরে বল করি। বাট যখন বলিং করি তখন তো শুরুতে জোরে কে বল করে আস্তে করে, ধরেন সে নিজে সহজে ফিল করতে পারে না। যখন মানুষ বলে তখন আস্তে আস্তে নিজের মধ্যে ওই ফিলটা হয়।
তখন আস্তে আস্তে বুঝতে পারলাম না আসলে জোরে বল করে ব্যাটসম্যানের খেলতে সমস্যা হয়, কিংবা বল করলে ব্যাটসম্যানকে ইয়ে করতে ভালো লাগে, তখন থেকে বুঝলাম আর কি জিনিস। এলাকায় কি কেউ মানে আপনার বল পেয়ে মানে কোনো আঘাত পেয়েছে, পড়ে গেছে, ভয় পেয়েছে, এরকম কোনো কিছু হয়েছে কিনা? হয়, এলাকার ক্রিকেটে সব ফ্রেন্ড সার্কেলরা বলতো যে দোস্ত তুই বলগুলো আস্তে করিস, এত জোরে বল করিস না, এরকম বলতো আর কি। আচ্ছা, ইন্টারন্যাশনাল ক্রিকেটে যখন এসছেন আপনি বিরাট কোহলিকে বোলিং করেছেন, রোহিত শর্মাকে করেছেন, বাবর রিজওয়ানদের করেছেন, অনেক এখনকার ওয়ার্ল্ড ক্রিকেটে যারা মেগাস্টার তাদেরকে আপনি বল করেছেন। তাদের কারো চোখে কি আপনি ওই ভয়টা দেখেছেন কিনা? আসলে একজন বলার হিসাবে আমি কোনো ব্যাটসম্যানের চোখে ভয় কিংবা দেখি না। আমি জাস্ট একটা জিনিসই তখন আমার মাথায় থাকে যে ব্যাটসম্যানটাকে কেমনে তার উইক জোনে বল করা যায়, আমি একটা জিনিস চেষ্টা করি যে আমার টিম কী চাইতেছে, এই উইকেটটা আমি কেমনে বাইর করবো, এই জিনিসটা আমি সবসময় চেষ্টা করি। আমি কখনো দেখি না যে কোন ব্যাটসম্যানটা আমাকে দেখে ভয় পাইতেছে, কিংবা সে যদি ভয় পায় সেটা ধরেন টিমের আরও যারা ফিল্ডার আছে তারা ভালো বলতে পারে। কারণ আমি যেটা দেখেছি, এর আগেও আমি দেখেছি যে সচিন টেন্ডুলকার একটা শোতে বলছিল যে শোয়েব আখতার যখন বল করতে আসতো সচিন টেন্ডুলকার ভয় পেত। হ্যাঁ, সো আপনি কখনো এই ধরনের কিছু দেখেছেন কিনা? সেটা ব্যাটসম্যান বলছে, বাট আমি একজন বলার হিসাবে কেমনে বলবো, বলেন যে আমাকে দেখে ব্যাটসম্যান ভয় পায়। আলমগীর ভাই, এই যে আপনি তো জানেন বা কোচরা বা ও জানে নিশ্চয়ই যে এই গতির পাশাপাশি স্কিলটা কিন্তু অনেক বেশি গুরুত্বপূর্ণ, কারণ শুধু গতি দিয়ে কিন্তু ইন্টারন্যাশনাল ক্রিকেটে সাস্টেইন করা যায় না বেশি দিন। আপনারা এটার জন্য আলাদা করে কি ট্রেনিং করিয়েছেন? না, ওর গতির সাথে সাথে সুইংটা ছিল ভালো, আউট সুইংটা ভালো। এখন যেটা হয়েছে এর সাথে সাথে যে যত দিন যাচ্ছে, যখন লোকাল ক্রিকেট খেলছে তখন লোকাল প্লেয়ারকে যে বোলিংটা করতো, এখন যেহেতু ইন্টারন্যাশনাল খেলতেছে, ইন্টারন্যাশনালের সাথে সাথে ও লাইন লেন গতি এবং সুইংটা অনেকটা কন্ট্রোল লাগেছে। এতে আপনারা সবাই জানেন সুইং তো ভালো করে আউট সুইং, এর সাথেও ও চেষ্টা করতেছে যে আরও ভেরিয়েশনটা কীভাবে আনা যায়, সেটা নিয়েও নিজেও কাজ করতেছে এবং মাশাআল্লাহ ভালোই করতেছে। আমাদের দেশে পেসারদের মধ্যে ইনজুরি প্রবণতা অনেক বেশি, রাইট? সেক্ষেত্রে ফিটনেসের জন্য নাহিদ আপনি একটু বলবেন যে আলাদা করে কি ট্রেনিং করছেন ফিটনেস মেনটেন করার জন্য? আসলে ফিটনেস মেনটেন করার জন্য আমাদের বিসিবি থেকে আলাদাভাবে শিডিউল দেওয়া হয়, ওই অনুযায়ী আমরা কাজ করি। আর কিছু পার্সোনাল ওয়ার্কিং সাইড থাকে, যেটা ধরেন জিমে বলেন কিংবা বাইরে বলেন, এগুলো করি। তো এগুলো সব কিছু মেনটেন করে এখন সামনে এগিয়ে যাচ্ছি। আপনি যেখান থেকে এসছেন বা আমরা সবাই তো আমাদের যেখানে জন্ম হয়, নর্মালি আমাদের কি হয়, আমাদের একটা আলাদা ফুড হ্যাবিট থাকে, রাইট? আমরা ভাত খেয়ে বড় হই। এখন তো ফুড হ্যাবিটটা নিশ্চয়ই চেঞ্জ হয়েছে, তো সেই আপনার সবচেয়ে পছন্দের খাবার কি ছিল, এখন কি কি খাচ্ছেন? আসলে ছোটোতে সত্য কথা বলতে পছন্দের খাবার ছিল হচ্ছে তেলে ভাজা জিনিস সব। আর এখন হয়ে গেছে যেগুলো হচ্ছে লাইক শরীরের জন্য, কিংবা আমার হচ্ছে যে সময় যে জিনিসটা প্রয়োজন, কখনো হচ্ছে মাছ মাংস কিংবা সবজি, এই জিনিসগুলোর উপর এখন বেশিরভাগ ফুড হ্যাবিটে থাকা হয়। যেমন ধরেন লাইক ডাব, যেগুলো হচ্ছে আর কি শরীরের জন্য উপকার, আর লাইক ভাজা পোড়া থেকে যত দূরে থাকা যায়। আপনারা যখন ট্যুর করেন ন্যাশনাল টিমের সঙ্গে, তখনকার ফুড হ্যাবিটটা নিশ্চয়ই আলাদা, একেবারে ডিফারেন্ট থাকে বা থাকে কি না? অবশ্যই ডিফারেন্ট থাকে, কারণ বাইরের দেশে গেলে বাঙালি ফুড পাবেন না আপনি। সো ওই দেশে যে ফুডটা পাওয়া যায়, কিংবা যদি ইন্ডিয়ান ফুড পাওয়া যায় ইন্ডিয়ান ফুড খাই, কিংবা সকালে হোটেলে যে খাবার থাকে সেটা, যে খাবারগুলো ভালো সেইগুলো খাওয়ার চেষ্টা করি। আলমগীর ভাই, আপনি একটু বলবেন আপনি আপনার শিষ্যকে ইনজুরি থেকে বাঁচতে, ফিটনেসটা ঠিক রাখতে আপনি কী ধরনের পরামর্শ দিবেন তাকে? জিনিসটা হলো যে আসলে একদিনে কত বোলিং করছে বা সপ্তাহে কতটা বোলিং করছে বা রানিং করার সময় জিম কত টাকা দরকার ওর জন্য, এটা সবচেয়ে ভালো বলতে পারবো। ওটা যদি ঠিকঠাক মেনটেন করে, তো আমার বিশ্বাস যে ইনজুরি থেকে যেটা দূরে থাকা যায় সেটাও থাকতে পারবে এই জায়গায়। আর আপনি এখন জানেন যে 3টা ফরম্যাট খেলা, যে আপনার 3টা ফরম্যাটের জন্য 3 ধরনের কিন্তু আপনার ফিটনেস লাগেই। সে এই ফিটনেসগুলো যদি প্রোগ্রাম করতে থাকে, যেহেতু বিসিবি একটা প্রোগ্রাম দেয়, ট্রেনার আছে, তার নিজস্ব একটা প্রোগ্রাম আছে। আপনি ফুডের কথা বললেন, ফুডেরও একটা আছে, জি একটা এক সময় আপনি জানেন আমরা যখন ছোটো থাকছি ফ্যামিলির ফুড এক সময় খাইছি, তারপর শহরে আসছি, তখনও চেঞ্জ। এই জিনিসগুলো আস্তে আস্তে আমিও জানি ফুড সম্বন্ধে, যে একসময় যেটা বলো তেলে ভাজাবে এই সেই, সেটা ন্যাচারালি হয়ে থাকে। এই জিনিসগুলো থেকে যদি সে আস্তে আস্তে ডে বাই ডে, আমি জানি অনেক ইমপ্রুভ করছে। আমি একসাথে কাছে যখন দেখছি প্রাইম ব্যাগে যখন ছিলাম, তখন ফুড দেখছি তার, এখন যে ফুড সেটা আসলে আর জমি ডিফারেন্স কিন্তু, কারণ ওই জিনিসটা নাই, জিনিসটা ছিল ওর আগে। সে এখন হয়তো বা গোছে না বলতে পারলেও
জিনিসটা ছিল যে ও সকালে যে জিনিসটা খায় সালাদ থেকে শুরু করে তার প্রোটিন জাতীয় যে খাবার, যখন যেটা প্রয়োজন সকালে জিনিসটার প্রয়োজন যে তাকে দুপুর পর্যন্ত বা আর একটু লং টাইম দিবে, সেই জিনিসগুলো মেনটেন্স করতে পারে এখন। অ্যাট দ্য সেম টাইম এই যে খাবারের কথা বললেন, ফিটনেস সচেতনতার কথা বললেন, এগুলোর পাশাপাশি অনেকগুলো বাইরের ইফেক্ট থাকে না, লাইক সোশ্যাল মিডিয়ার এফেক্ট, আপনার মানুষজনের কথাবার্তা, পারফরমেন্সের আপস অ্যান্ড ডাউনসের ইয়ে থাকে, এই ধরনের কোনো কিছু কি আপনি ভাবেন কি না? আসলে এগুলোর থেকে যতবারই আমি চেষ্টা করি দূরে থাকি, কারণ মিডিয়ার লাইফ আর ক্রিকেট লাইফ এইগুলো নিয়ে আমি কোনো ভাবি না। আমি জাস্ট মাঠে আমার কাজটা কি এই জিনিসটা নিয়ে সবসময় ভাবি। বাইরের লাইফ নিয়ে আমি অত চিন্তা করি না যে মিডিয়া কী ভাবলো, কিংবা আমি ভালো খেলে মানুষ ভালো বলবে, খারাপ খেলে খারাপ বলবে, এটাই স্বাভাবিক। যখন আমি ক্রিকেট খেলতাম না তখন আমি ওই বাংলাদেশ ন্যাশনাল টিম হারলে আমি বলতাম কী খেলছে। আমি যখন একজন দর্শক ছিলাম, আমি যখন ন্যাশনাল টিম আসছি তখন এখন যদি আমি খারাপ খেলি মানুষের খারাপ বলবে, এখন যদি ভালো খেলি ভালো বলবে, এটাই স্বাভাবিক। এখন অনেকগুলো ফর্মেট আছে, টেস্ট, ওয়ানডে, টি20, অনেকগুলো ফর্মেট আছে। আপনি দুটো ফর্মেটে অলরেডি ইন্টারন্যাশনাল ক্রিকেট খেলে ফেলেছেন। আপনার কি কোনো ফর্মেট নিয়ে আলাদা কোনো প্ল্যান আছে কিনা? লাইক টেস্ট নিয়ে অনেকের অনেক রকম প্ল্যান থাকে, টি20 নিয়ে আপনি কোন ফর্মেটটা বেশি প্রেফার করেন? আসলে আমি ধরেন টেস্ট দিয়ে শুরু করছি, এবং তবে সবচেয়ে আমি এনজয় করি হচ্ছে ওয়ানডে আর টেস্ট, এই দুটো ফর্মেট। আচ্ছা, এখন তো গ্লোবালাইজেশনের যুগ, এখন অনেক বেশি অনেকগুলো ফ্র্যাঞ্চাইজি লিগও আসছে। আপনি পিএসএলে খেলতে যাচ্ছেন কদিন পরে, যদি সব ঠিকঠাক থাকে। পিএসএল নিয়ে বা ফ্র্যাঞ্চাইজি লিগগুলো নিয়ে আলাদা কোনো ভাবনা আছে কিনা? আমি এর আগেও বলছি যে আমার ভাবনা চিন্তা হচ্ছে একটাই, ন্যাশনাল টিম, এবং ন্যাশনাল টিমে যদি আমি পারফর্ম করি, আলটিমেট ধরেন বাইরের যতগুলো লিগ আছে তারা সবাই ইন্টারেস্ট, কিংবা তারা সবাই আমাকে টিমে নেওয়ার জন্য লিগিয়ে দেখাবে। এখনকার ক্রিকেটারদের মুখে শুনি আইপিএলের কথা, আপনি কখনো ভেবেছেন কিনা আইপিএলের? না, এখন আমার একটাই গোল যে দেশকে আমার সর্বোচ্চটা দেয় এবং দেশের হয়ে ভালো কিছু একটা নিয়ে আসা। ওকে, আলমগীর ভাই, লাস্ট ওকে নিয়ে আপনার কি প্রত্যাশা? আপনি ওকে নিয়ে কী ভাবেন এবং আপনি ওকে কোথায় দেখতে চান? ওর প্রতি আমার দোয়া থাকবে সবসময় যে পারফরমেন্সের সাথে সাথে ন্যাশনাল টিমে লং টাইম ক্রিকেট খেলুক। লং টাইম যত বেশি খেলবে তত বাংলাদেশ ক্রিকেটকে আরও বেশি কিছু দিতে পারবে। এই দোয়াটা সবসময় তারপরেই থাকবে। আমরাও সেই প্রত্যাশাটাই করি আসলে। নাহিদ রানা যদি ভালো খেলে, আমরা অ্যাজ এ সাপোর্টার আমরা অনেক মজা পাবো। আমরা আমাদের দেশকে জিততে দেখলে আমাদেরও ভালো লাগবে। আমরা সবসময় ক্রিকেটকে পছন্দ করি, ক্রিকেট খেলাটা দেখি। নাহিদ রানারা পারফর্ম করলে আমাদের দেশটাই জিতবে আলটিমেটলি। আপনাদের দুজনের জন্যই শুভকামনা থাকলো। আলমগীর ভাই, আপনার জন্য দোয়া থাকলো। নাহিদ রানা, আপনার জন্য দোয়া থাকলো। এবং আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। থ্যাংক ইউ সো মাচ।